মেয়েটাকে বকছিস কেন? মেয়েটা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে না খেয়ে, আর তুই এভাবে ধমকে ধমকে কথা বলছিস। নীল বিরক্ত হলো মায়ের এমন কথা শুনে। খাবারের প্লেট থেকে ভাত দিয়ে সুহাসিনীর মুখে তুলে দিতে দিতে বলে, জাস্ট বকেছি, তুলে আছার দিনই এটাই ওর ভাগ্য। ও সাহস কি করে হয় এই সময় না খেয়ে থাকার? ওর নিজের শরীরের চিন্তা নাই থাকতে পারে, ওর ভেতরে যে আছে তার চিন্তা কি ওর মাথায় নেই? তোর জন্যই তো না খেয়ে আছে। আমি বলেছিলাম খেতে, খাইনি। নীল তপ্ত শ্বাস ফেলল। তোমার উচিত ছিল মা, সুহাসিনীকে ধমকে না হলেও চড়িয়ে তারপর খাওয়ানো। তা না করে তুমিও তার কথায় সায় দিচ্ছ। দেখছো ঘড়ির টাইম, এখন কয়টা বাজে? ওর বাপের কানে কথাটা গেলে কি বলবে জানো তো? রমিলা রহমান সুহাসিনীর দিকে তাকালো। সুহাসিনী শাশুড়িকে রুমে চলে যেতে বলল ইশারায়। রমিলা রহমান নিজের রুমে চলে গেল। রমিলা রহমান যেতেই সুহাসিনী গ্লাসটা নিয়ে পানি খেয়ে নিল। নীলের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে বলে, এত রেগে যান কেন আপনি? আমি রেগে যাব এমন কাজ করো কেন তাহলে? আপনি কি জানতেন না আপনাকে ছাড়া সোহা কিছু খায় না? তাহলে আমাকে অপেক্ষা করেন কেন? অভ্যাস বদলাও সোহা, তুমি একা নাও, বাবুর কথাও চিন্তা করো। একে তো অল্প বয়সে বাচ্চা নিয়ে ফেলেছো, তোমার শরীরের অবস্থা এমনিতেই ভালো না। এখন যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তাহলে কি হবে ভাবতে পারছো? কিচ্ছু হবে না, আপনি আছেন তো পাশে, বাবু আর আমাকে প্রোটেক্ট করার জন্য। সব সময় আমার পক্ষে তো তোমার পাশে থাকা সম্ভব না সোহা। আমাকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। বাই এনি চান্স আমার কিছু হয়ে গেলে তখন কি করবে? তাই বলছি নিজেকে নিজে প্রোটেক্ট করতে শেখো। সুহাসিনী চুপ হয়ে গেল। নীল খাবার মুখে তুলে দিতে চাইলে সুহাসিনী আর খেলো না। পানি দিয়ে মুখ ধুয়ে ভারী শরীরটা নিয়ে নিজের রুমে চলে আসলো। নীল তপ্ত শ্বাস ফেলে প্লেট ধুয়ে টেবিলের উপর করে রাখলো। নিজে আর খেলো না। এখন যে প্রেয়সীর অভিমান ভাঙাতে হবে তার। নীল রুমে এসে পুরো রুমে এসে দেখে রুম জুড়ে পুরো অন্ধকার। সুইচ খুঁজে আলো জ্বালিয়ে চোখ বুলিয়েও সুহাসিনীর অস্তিত্ব খুঁজে পেল না রুমে। হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের সামনে রেখে শার্টের কলার, শাড়ির দুটো বোতাম খুলতে খুলতে ব্যালকনিতে যায়। সুহাসিনী ব্যালকনিতে থাকা চেয়ারে বসে আছে। নীল সুহাসিনীর পাশে গিয়ে দাঁড়িয়ে সুহাসিনীর মাথায় হাত রেখে বলে, এত রাত্রে আবার বেলকনিতে এসেছ কেন? দেখছো শীত শীত ভাব চলে এসেছে, ঠান্ডা লাগবে তো। সুহাসিনী নিজের মাথা থেকে নীলের হাতটা সরিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, লাগলে লাগবে ঠান্ডা, তাতে আপনার কি? আপনাকে তো আমি শুধু প্যারাই দিই, আর দিব না প্যারা। বাহ, বুদ্ধি হয়েছে তাহলে। আমার বউটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি ছোট ছিলামই বা কবে? ছোট থাকলে বিয়ে করতেন আমাকে? হয়েছে হয়েছে, কথাই কথা বাড়বে। শুধু চলো ভিতরে চলো, তোমাকে জড়িয়ে ধরে একটা ঘুম দেবো। আমার ঘুম নেই, আপনার ঘুম ধরছে, আপনি গিয়ে ঘুমান। নাইট দিব তোমাকে আমার কথার অবাধ্য হলে। হ্যাঁ পারেন তো, শুধু কথায় কথায় মাইট দিতে, তাছাড়া আর পারেনটা কি? দেখো সোয়া, রাত 2টা বাজে, আমার কাল অফিসে যেতে হবে, ঘুমের প্রয়োজন। আর তেরামো করো না। আমি কোথায় তেরামি করতেছি? আমি কি আপনাকে ঘুমাতে বারণ করেছি? যান ঘুমান, আমি আর পুচকু আজ রাত্রি বিলাস করব। তার বাবার তো সময় নেই, সে তো তার কাজ নিয়ে ব্যস্ত। সত্যি ঘুমাবে না? আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি? আমার ঘুম পাচ্ছে না, আমি ঘুমাবো না? আমার যে তোমাকে ছাড়া ঘুম আসবে না। সেটা আপনার সমস্যা, আমার না। আপনি জানেন হিয়া তার বরকে নিয়ে রোজ রাত্রি চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সূর্য সব বিলাস করে, আর আপনি এমন কেন? সব সময় কাজ টু বাসা, আর বাসায় এসে একটু ঘুম। আপনার কি মনে হয় না সুহাসিনীকে অনেকটা সময় দেওয়া, বাবু হবার সময় তো নাও বেঁচে ফিরতে পারি, তখন দেখেন আফসোস করবেন আমার জন্য। কথাটা বলে একটা ভেঙচি কাটলো সুহাসিনী। সুহাসিনীর শেষ কথা কর্ণকুহর হতেই নীলের চোখ মুখ শক্ত হয়ে আসতো। ব্যালকনির রেলিং শক্ত করে চেপে ধরলো। বেশ কিছুক্ষণ সময় চুপ থেকে বলে উঠল, তোর কি আমাকে নিয়ে আফসোস হয় সোহা? হঠাৎ নীলের মুখে তুই ডাক শুনে বুক থরফরিয়ে উঠল সুহার। বিয়ের আগে তুই বললেও বিয়ের পর খুব রাগ বা কষ্ট দিলে তখন তুমি থেকে তুই বলতো। লোকটা কষ্ট পেয়েছে নাকি রেগে আছে বুঝতে পারল না সুহাসিনী। নীলের দিকে তাকিয়ে বলে, আপনাকে নিয়ে আফসোস কেন হবে আমার? এই যে তোকে নিয়ে সব কথা বিলাস করতে পারি না, সময় দিতে পারি না। আপনি কি আমার কথায় কষ্ট পাইছেন? আমি তো এমনি মজা করে বলছি। না, কষ্ট পাবো কেন? তুই তো জানিস আমি রোমান্টিক নই, এসব বিলাস টিলাস আমার দ্বারাই হয় না। আচ্ছা আচ্ছা, করা লাগবে না আমার এসব বিলাস টিলাস। আপনি গিয়ে ঘুমান, আমি আসতেছি। হুম, তাড়াতাড়ি আয়।
আপনি যান, আসতেছি আমি। না, এখনই আসো। হাত ধরো, খুব করে আর রুমে চলো। তাহলে আগে একটা আইসক্রিম খাওয়ান। এত রাতের আইসক্রিম? খেতে ইচ্ছে করছে। ফ্রিজ থেকে নিয়ে আসেন, আমি খাবো। আর আপনি তাকায় তাকায় দেখবেন। কাল খেয়েও, এই রাতে খাওয়া লাগবে না। আমি তাহলে কালই বাপের বাড়ি চলে যাব। একটা কথাও শুনেন না আপনি আমার। আচ্ছা, 2 তলাতেই তো তোমার বাপের বাড়ি, চলে যেও। জাস্ট রাত হলে চলে এসো, আমি বাসায় আসলে। না, আসবো না। আপনি সুবিধাবাদী মানুষ, শুধু নিজের সুবিধা বুঝেন। আপনাকে বললাম আইসক্রিম এনে দিতে, আপনার উচিত ছিল বলার আগে নিয়ে আসা। আইসক্রিম বাদে অন্য কিছু বলো, এনে দিব। সত্যি তো? নীল কি মিথ্যা বলে? হুম। তাহলে আমার জন্য ফুচকা নিয়ে আসেন। এত রাতে ফুচকা কোথায় পাবো আমি? সেটা আমি জানি নাকি? না পেলে আইসক্রিম নিয়ে আসেন, ফ্রিজ তো আছে। একবার মানা করেছি না আইসক্রিম দিব না। ফুচকা খেতে চাইছো তো? ওকে, আমি ফুচকা নিয়ে আসছি, ওয়েট করো। কথাটা বলেই নীল রুম থেকে বেরিয়ে যায়। সুহাসিনী হাই তুলতে তুলতে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। একসময় ঘুমিয়েও পড়ে। সে জানে এত রাতে ফুচকা ম্যানেজ করা নীলের পক্ষে ইম্পসিবল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ হাতে টান পড়ায় সুহাসিনী চোখ মেলে তাকিয়ে দেখে নীল ফুচকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুহাসিনী চোখ ভালো করে কষলে আবার তাকালো। আস্তে ধীরে উঠে বসে বলে, কই থেকে আনলেন ফুচকা? বানিয়ে নিয়ে এসেছি। আপনি নাকি মাকে দিয়ে? আমিই বানাইছি। সরেন, মিথ্যা কথা। নিশ্চয়ই আম্মাকে উঠিয়ে বানিয়ে এনেছেন। আরে না, সত্যি আমি বানাইছি। একটু দেখি, একটু লবণ বেশি হয়েছে। জাস্ট খাওয়া যাবে, ডোন্ট ওয়ারি। সত্যি খাওয়া যাবে? খেয়ে দেখো। সুহাসিনী ফুচকার মধ্যে ডাল নিয়ে টকের ভেতর ডুবিয়ে মুখে নেয়। খেতে খুব একটা খারাপ নয়। একটা একটা করে প্রায় সব ফুচকা খেয়ে নিল সুহা। লাস্টের একটাই টক দিয়ে নীলের মুখের সামনে তুলে ধরে। নিন, এটা আপনি খান, এত কষ্ট করে যখন বানিয়েছেন। নীল কণ্ঠে গম্ভীরতা এনে বলে, থাক, এই একটা খেয়ে নাম করা লাগবে না যে আমিও খেয়েছি। এই একটা তুমিই খাও, খাওয়া শেষে পানি খেয়ে ঘুম দেবা। সুহাসিনী মাথা নেড়ে ফুচকাটা খেয়ে পানি খেয়ে শুয়ে পড়ল নীলের। লাইট অফ করে সুহাসিনীকে জড়িয়ে ধরল। সুহাসিনী নিজেকে নীলের থেকে সরাতে চাইলে নীল কণ্ঠে গম্ভীরতা এনে বলে, কোনো নড়াচড়া না, চুপচাপ শুয়ে থাকো। সুহাসিনী রাগান্বিত চোখে একবার নীলের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। সুহাসিনী ঘুমিয়ে পড়লে নীল সতর্কতার সাথে বিছানা থেকে উঠে বসে সুহাসিনীর কপালে চুমু খায়। উঁচু পেট থেকে কাপড় সরিয়ে সেখানে একটা চুমু দিয়ে বলে, বেবি তাড়াতাড়ি চলে আসো, আমরা তোমার অপেক্ষায় আছি। সুহাসিনী স্মিত হেসে নীলের কথা শুনে গত মাসে আলট্রা করে জানতে পারছে তার পেটে মেয়ে বাবু আছে। এই তো সেদিন আকদ হলো তাদের। তার 5 মাস পর এক্সাম শেষ হলে নিজের করে নীল আর বছর ঘুরতে না ঘুরতে মাও হতে যাচ্ছে। নীল অবশ্য প্রথমে রাগ করেছিল এত তাড়াতাড়ি বেবি নেওয়ায়। তবে সুহাসিনীর পাগলামির কাছে সে রাগ তুচ্ছ। অফিসে প্রেশার থাকায় সুহাসিনীকে ঠিকমতো সময় দিতে পারে না নীল। সে নিয়ে অনেক অভিযোগ ও অভিমানী সুহাসিনীর। নীলের করার কিচ্ছু নেই, অফিসের কাজ রেখে বউকে সময় দেওয়া পসিবল না। কাজ চলে গেলে সুহার বাপ সুহাকেও নিয়ে যাবে না, নীল চায় না। বিয়ের আগেই যেভাবে বলেছে কাজ করো না খাওয়াবে কি, তাতে জব চলে গেলে এসে আবার এটাই বলবে। অথচ বাড়ি ভাড়াগুলো দিয়ে অনায়াসে তাদের জীবনযাপন সুন্দরভাবে চলে গিয়েও বেঁচে থাকবে টাকা। তবুও কাজ করাই লাগবে। দীর্ঘ একটা শ্বাস ফেলে ঘুম দিল নীল। সকাল সকাল ঘুম থেকে উঠে সুহাসিনীকে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে অফিসে চলে যায়। সুহাসিনীর শাশুড়ি কিছু সবজি কিনে আনার জন্য বাহিরে যায়। যাওয়ার আগে অবশ্য সুহাকে তার মায়ের রুমে দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু সুহা যায়নি। এখন মনে হচ্ছে না গিয়ে ভুল করেছে সুহা। একটা বাসা ভালো লাগছে না সুহার। ঘরের বাহিরে তালা মেরে 2 তলায় মায়ের রুমের দিকে যায়। সিঁড়ির কাছে এসে 3 সিঁড়ি নামতে হঠাৎ পা পিছলে পড়ে যায় সুহাসিনী। মুহূর্তেই রক্তে ভেসে যায় সিঁড়ি। সুহাসিনী চিৎকার শুনে অন্য রুমে থাকা সবাই বেরিয়ে আসে। এক মহিলা সুহাসিনীকে ধরে অন্য মহিলাকে বলে সুহাসিনীর মাকে ডাক দিতে। সুহাসিনীর মা খবরটা শোনা মাত্রই হন্যে হয়ে উপরে আসে। মেয়েকে রক্তাক্ত অবস্থায় ব্যথায় কাতরাতে দেখে বুক দুমড়ে মুচড়ে উঠল। তাড়াতাড়ি মেয়ের কাছে এসে মেয়েকে বুকে জড়িয়ে চিৎকার করে বলল তাড়াতাড়ি সুহাসিনীকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করানোর জন্য। সুহা বারবার পেটে হাত দিয়ে আবার বাচ্চা আর নীলকে ডাকতে থাকে। সবার ধরাধরিতে সুহাসিনীকে হসপিটালে নিয়ে আসা হয়। বিপদ যখন আসে তখন কাছে কেউই থাকে না।
সুহাসিনীর বাবাটাও আজ তাড়াতাড়ি অফিসে চলে গেছে। রমিলা রহমান বাসায় এসে এই কথা শুনতে পেরে দৌড়ে ছুটে চলে যায় হসপিটালে। আসার আগে অবশ্য নীলকে জানিয়েছে। রমিলা রহমান হসপিটালে এসে দেখে কেবিনের বাইরে সুহাসিনীর মা সুমনা বসে আছে। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ তার। আপা, সুহাসিনীর কি অবস্থা? সুমনা বেগম রমিলা রহমানকে দেখে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আফা, আমার মেয়েটা প্রচুর কান্না করতেছিল, বারবার নীলকে খুঁজতেছিল। নীল কই? নীল আসে নাই? নীলকে জানিয়েছি আপা, ও আসতেছে। আমি বুঝতে পারি নাই আপা যে এমন অঘটন ঘটে যাবে। অনেক রক্ত ভাঙছে আফা, না জানি কত কষ্ট করতেছে ভেতরে আমার মেয়েটা। এর মধ্যে নীল পাগলের মতো ছুটে আসে হসপিটালে। শাশুড়ি আর মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা, সুহাসিনী আর আমার বাচ্চা কেমন আছে? কি হলো, কথা বলছো না কেন? ওরা ঠিক আছে তো? রমিলা রহমান রুদ্রের কাঁধে হাত দিয়ে বলে, ডক্টর দেখছে। নীল, চিৎকার করছিস কেন? প্রচুর ব্লাড ভাঙছে ওর। নীল রেগে নিজের শরীর থেকে তার মায়ের হাত সরালো। রেগে বলে উঠল, তুমি বাসায় থাকতে ওরা এমনটা হলো কি করে মা? আমি তোমাকে বলছি না? আমি একটু বাজারে গিয়েছিলাম রুদ্র সবজি আনতে। আমি সুহাকে বলেছিলাম চলো আমার মায়ের কাছে দিয়ে আসি, কিন্তু ও না করে দিয়েছে। তাই তুমি সোহাকে একা করে রেখে বাজারে চলে গিয়েছিল? বাহ মা, আমার সোহা যদি কিছু হয় আমি কিন্তু সব লন্ডভন্ড করে দেব, বলে রাখলাম। এর মধ্যে ওটি থেকে ডক্টর বেরিয়ে আসে। রুদ্র ডক্টরকে দেখা মাত্রই ছুটি গিয়ে জিজ্ঞেস করল, ডাক্তার, আমার সোহা ঠিক আছে? ডক্টর চুপ থাকে। নীলের মনে ভয় ঢুকে যায়। ডক্টরকে চুপ থাকতে দেখে মনে পড়ে যায় রাতে বলা সুহার সেই কথা, বেঁচে নাও ফিরতে পারি। মস্তিষ্কে মুহূর্তেই কাজ করা বন্ধ করে দেয়। রমিলা রহমান ছেলের অবস্থা বুঝতে পেরে বলে, ডক্টর চুপ করে আছেন কেন? আমার বৌমা আর তার বাবু ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আপনার নাতনি ঠিক আছে, কিন্তু কিন্তু কি? পেশেন্টের এখনও জ্ঞান ফেরেনি। প্রচুর ব্লাড ভেঙেছে, জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। কথাটা কর্ণকুর হতেই যেন দেহে প্রাণ ফিরে পেল নীল। আর কারো কোনো কথা না শুনে কেবিনের ভেতরে যেতে চাইলে ডক্টর বাধা দেয়, বলে, অন্য কেবিনে শিফট করলে তারপর দেখা করতে পারবে। নীল মেনে নেয়। এর মধ্যে সাদা কাপড়ে মুড়িয়ে এক সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে কোলে নিয়ে বের হয় এক নার্স। নীল সেদিকে তাকায়। বাবা হয়েছে আনন্দ হবার কথা, কিন্তু তার দু চোখ শুধু সোহাকেই দেখতে চাইছে। রমিলা রহমান বাচ্চাকে কোলে নিয়ে রুদ্রের সামনে দাঁড়িয়ে বলে, নীল, তোর মেয়ে দেখ, তোর মতো হয়েছে, কোলে নে, দেখ তোর দিকে তাকিয়ে আছে। নীল তাকায় মেয়ের দিকে। পিট পিট করে চেয়ে আছে বাবার পানে। পরম আবেশে মেয়েকে কোলে তুলে নিল। মুহূর্তেই এক প্রশান্তি বয়ে গেল হৃদয় জুড়ে। মেয়ের গালে চুমু খেল। এখন সে একজন বাবা, ভাবলেই কেমন যেন লাগছে নীলের। এর মধ্যে নার্স সুহাকে অন্য কেবিনে শিফট করে। নীল বাচ্চাকে কোলে নিয়ে সুহার জ্ঞান ফেরার অপেক্ষা করে। ঘন্টা 5 পর সুহার জ্ঞান ফিরলে পেটে ব্যথা অনুভব করে। তার বাচ্চা বেঁচে আছে তো? আশেপাশে তাকালো, কই তার বেবি নাই। তাহলে কি সে আমাদের ছেড়ে চলে গেছে? কথাটা মনে আসতেই সুহা ডুকরে কেঁদে দিল। নীলবাবুকে কোলে নিয়ে সুহাসিনী কেবিনে এসে সুহাকে কাঁদতে দেখে সুহার সামনে আসলো। অস্থির হয়ে জানতে চাইল, সোহা, কাঁদছো কেন? তোমার কি খুব পেন হচ্ছে? ডাক্তার ডাকবো? সুহা তাকায় নীলের কোলের দিকেটায় চোখ যেতে বলে। আমার বাবু ওটা। নীল মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। সুহাসিনী ইশারা করে তার পাশে শুইয়ে দিতে বাবুকে। নীল শুইয়ে দেয় বাবুকে তার পাশে। সোহা চুমু দিয়ে মুখ ফুরিয়ে দেয়, বুকের সাথে জড়িয়ে ধরে বলে, জানেন নীল, আমি ভেবেছিলাম আমার বাবু আর নেই। ওইসব চিন্তা মাথায় আনো না, আমাদের নীলা আমাদের সাথে আছে। নীলা? আমার তোমার নীলা। আমাদের নীলা। আমাদের রাজকন্যা। 3 দিন পর সুহাসিনীকে বাসায় নিয়ে আসা হয়। সুহাসিনীর বাবা অনেক রেগে আছে নীলের ওপর। প্রথম থেকেই অমত ছিল বিয়ের, আর এখন একটা সুযোগ পেয়েছে। কথায় কথায় ঠেস মারবে। নীলের অবশ্য কেয়ার করে না এইসব। সে তার নিজের মতো সব করে। অফিস থেকে ছুটি নিয়েছে, বাচ্চা বউয়ের সম্পূর্ণ দেখাশোনা নীল করছে। নীলা রাতে কান্না করলে নীল নিয়ে হেঁটে হেঁটে গান গেয়ে ঘুম পাড়ায়। সুহাসিনীর মা অবশ্য রাতে সুহার পাশে থাকতে চেয়েছিল, কিন্তু নীল সোজা মানা করে দিয়েছে। তার বউ বাচ্চা সে দেখতে পারবে। তাই করেছে। এখন আগের প্রপার টাইম দেয় সুহা নীলকে। মাঝে মাঝে তারা চন্দ্র, সূর্যগ্রহণ, নক্ষত্র সব বিলাস করে।
বাসায় তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে, যদিও হয়ে ওঠে না তবুও চেষ্টা করে। আগে বউ নিয়ে চিন্তা হতো, আর এখন নীলাকে নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়, এবং তারা সুখে শান্তিতে বসবাস করে।